নমস্কার, আমি মেঘ আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলো না। আমাদের পূর্ববর্তী গল্প ফুলেশ্বরী তোমরা কিন্তু এখনো অনেকেই শোনোনি। এই গল্পটা শোনার পর কিন্তু অতি অবশ্যই শুনে নিও, কারণ ফুলেশ্বরী একটা ভিন্ন ধাঁচের গল্প। তোমাদের মতামত কিন্তু আমাদের জানা প্রয়োজন। সুতরাং গল্পটি শোনার পর গল্পটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তাহলে আজকে আর বেশি কথা বাড়াবো না, চলে যাব ডিরেক্ট আজকের গল্পে। আজকের গল্প অনির্বাণ বিশ্বাসের কলমে মৃত্যু ফাঁদ। শুরু হচ্ছে আজকের গল্প। সায়ন গভীর রাতে একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। চারপাশে পাইন, ফার, আরো কত নাম না জানা গাছ। তার মানে কোনো পাহাড়ি জঙ্গল। কত বন্য জন্তুর ডাক শোনা যাচ্ছে। খুব কাছ থেকে একটা পেঁচা ডেকে উঠল, আর সাথে সাথেই এক ঝাঁক বাদুড় ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। চমকে উঠে সে একটু দাঁড়িয়ে চারপাশে তাকালো। সে পাহাড়ি পাকদণ্ডি বেয়ে এবার একটু জোরেই হাঁটছে। তার মাঝে মধ্যে রিনা, সৌম্য, রিয়া, মেশো তার বন্ধুদের নাম ধরে ডাকছে। তার চিৎকার পাহাড়ের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি সৃষ্টি করছে, কিন্তু কারো কোনো সাড়াই পাওয়া যাচ্ছে না। কোথায় গেল ওরা? কোনো বিপদ হলো না তো? সর্পিল পাহাড়ি রাস্তা দিয়ে সে এবার ছুটতে লাগলো। বেশ খানিকটা যাওয়ার পর সামনে একটা বাঁকে এসে দাঁড়ালো। সে হাঁপাচ্ছে, সারা শরীর ঘেমে নিয়ে একাকার। আকাশের দিকে তাকিয়ে দেখল পূর্ণিমার চাঁদ যেন হাসছে। হঠাৎই সায়ন নিঃশ্বাস বন্ধ করে শরীরটা পাথরের মতো শক্ত করে দিল। বুকের ভেতরটা যেন হাঁপড়ের মতো লাফাচ্ছে। তার পায়ের ওপর দিয়ে তখন একটা ময়াল সাপ পেরিয়ে যাচ্ছে। সাপটা চলে যেতে সে একটু হাঁপ ছেড়ে বাঁচল। সে সামনে ঝোপটা সরাতেই একটা পোড়ো বাড়ি দেখতে পেল। এত গভীর জঙ্গলে ডাক বাংলো। পোড়ো হলেও বাড়ির কন্ডিশন কিন্তু বেশ ভালো। সে দেখল ওইদিকে রাস্তাটা বেশ নিচু, নিচে নামতেই যাবে এমন সময় কলিং বেলটা বাজতেই তার ঘুমটা ভেঙে গেল। রিয়া, সৌম্য, মৈনাকটা সবাই রিনার বাড়িতে হৈ হৈ করে ঢুকলো। কিরে, তুই আগে চলে এসছিস? আরে আজ শেষ পরীক্ষা ছিল, এসে ওর বাড়িতে সোফায় একটু ঘুমিয়ে নিলাম। রিনা চা সিঙ্গারা নিয়ে ঢুকলো। তারপর মৈনাককে ইশারা করলো। মৈনাক একটু অবাক হয়ে তাকালো। সৌম্য ওর মাথায় একটা চাঁটি মেরে দরজাটা বন্ধ করে দিল। হ্যাঁ, ও দরজা বন্ধ করতে বললি তাই না? কোনো দরকার ছিল? ওরে মেসরে, দরজা বন্ধ না করলে সবাই আমাদের আলোচনাটা শুনে ফেলবে না? আরো কিছু বলার আগে ওর মুখটা চেপে ধরলো। আরে বাস, অবশেষে তাহলে যা হচ্ছে বল। ওহ, আমি তো ভাবতেই পারছি না। এক সময় তো মনে হয়েছিল যে আর বোধহয় হলো না। তারপর আবার মেসোকে নিয়ে যাওয়া, হ্যাঁ, ভাবা যায় না। কি মেসো, তোর বাড়ির লোকজন যাবে তো নাকি? এবারে মৈনাক ওরফে মেশো প্রতিবাদ করে উঠল। ওফ, কথায় কথায় আমার বাড়ির কথা না তুললেই নয়। হ্যাঁ, আমি আমার মা বাবার অনলি চাইল্ড ভাই। জ্যাঠা, পিসি সব অবিবাহিত, তাই ওরা একটু চিন্তা করেন। আর তারপর এত দূরে গ্যাংটকে এই বন্ধুদের সঙ্গে একা একা, মানে ভয় তো লাগবেই, তাই না? এই রিনা, রিয়া এরা মেয়ে হয়ে আমাদের সঙ্গে চলে এলো, তার কি হবে? লালু ছেলে আমার, সাথে মেশো বলি। মেশো। মৈনাক ওরফে আবার কিছু বলতেই যাচ্ছিল, এমন সময় রিনা প্রতিবাদ করে উঠল। মেয়ে হয়ে কথাটার মানে কি? হ্যাঁ, মেয়েরা কি অন্য গ্রহের প্রাণী? রিয়াও তাদের সাথ দিল। ঠিক বলেছিস, আমরা এই ট্রেকিং এ গিয়ে দেখিয়ে দেব যে আমরা তোদের থেকেও বেটার। বুঝতে পেরেছিস? শোন, তুই তো কোলের ছেলে, তাই তোকে সব বলা হয়নি। বলে খিক খিক করে বিচ্ছিরিভাবে হেসে উঠল সে। মানে সে কি রে, আমি কোথায় যাচ্ছি এটাও বলবি না? মৈনাক কিছুটা ক্ষুব্ধ হয়ে বলল, শোন, রাগ করিস না। আসলে আমরা যদি সবকিছু ঠিকঠাক বলতাম, তোর বাড়ি থেকে কেউই রাজি হতো না।
আর আমরা তোকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম, বুঝলি? আচ্ছা সে ঠিক আছে, কিন্তু আমাকে তো বলা উচিত, সেটা চেপে যাচ্ছিস কেন? ওরে বাবা শোন না, এতদিন বাদে আমরা বেড়াতে এসেছি, তাই বক বক না করে এনজয় কর, বুঝলি? একটু বাদেই তুমি সব জানতে পারবে সোনা, একটু সবুর করো। মেশো আবারও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রিনা তার মুখটা চেপে ধরল। বাকি সবাই হেসে উঠল। এর মধ্যেই সায়ন সবাইকে ব্রেকফাস্ট দিয়ে চলে গেল। সৌম্য হাতে একটা ডিম নিয়ে বলল, এ মেসো, তুই কি আরেকটা ডিম নিবি? মেশো হেসে হাত বাড়ালো। সৌম্য তাকে ডিমটা দিতে গিয়ে নিজেই মুখে পুরে দিল। মেশো রেগে গেলে তাকে আরও রাগাতে সে বাইরের দিকে নির্দেশ করে দেখালো যে তাদের বলা ডেস্টিনেশন চলে যাচ্ছে। মেশো খুবই উত্তেজিত হয়ে পড়লে রিনা আর রিয়া তাকে শান্ত করল। মেশো রেগে গুম হয়ে বসে রইল। গাড়ি পাহাড়ের পাকদণ্ডি পেরিয়ে ক্রমশ ওপরে উঠতে লাগলো। চারপাশের মনোমুগ্ধকর সৌন্দর্য তাদের পিপাসা যেন আরো বাড়িয়ে তুলছে। 3.5 ঘন্টার মধ্যেই তারা গন্তব্যস্থলে পৌঁছে গেল। এপ্রিলের শুরু, ফলে ওয়েদার খুবই ভালো। ঝকঝকে নীল আকাশে পাহাড়ের গায়ে মেঘ লেগে আছে। ওদের গেস্ট হাউসের চারিদিক এত সুন্দর যে ভোলারও মন ভরে এলো। মেশো চারপাশে তাকিয়ে অবাক হয়ে গেল। মেশো বলল, আরে বাস, এ তো স্বর্গ রে ভাই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমি তো জাস্ট ভাবতে পারছি না কি সুন্দর জায়গা রে। থাঙ্কু। তাহলে এখন থেকে আমি যা বলবো শুনবি তো? মেশো মাথা নেড়ে সম্মতি জানালো। সবাই একসঙ্গে জায়গার ও সুমনের তারিফ করল। সত্যি সায়ন, তুই না থাকলে এমন স্বর্গীয় সৌন্দর্য আমাদের দেখাই হতো না। সায়ন একটু হেসে ভারিক্কি চালে বলল, এটা দেখেই এত ভালো লাগছে, তাহলে আসল জায়গায় গেলে কি করবি তোরা? রিয়া একটু ন্যাকামি করে বলল, আরো সুন্দর। আমার খুব এক্সাইটেড লাগছে। আমরা কখন যাবো রে সায়ন? সায়ন মুচকি হেসে বলল, আরে দাঁড়া বন্ধু, সবুরে মেওয়া ফলে। এখন তাড়াতাড়ি চল, হোটেলে ঢুকে রেস্ট নি। সবাই নিজের লাগেজ নিয়ে হোটেলে ঢুকল। মেয়েরা থাকবে একটা ঘরে আর ছেলেরা একটা 4 বেডের রুমে। কিছুক্ষণের মধ্যে সবাই ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসলো। ওই সায়ন, আরে ভাই ওদের কালকের প্ল্যানটা একটু বুঝিয়ে বল। সায়ন মাথা নেড়ে বলল, শোন সবাই মন দিয়ে, কালকে এখান থেকে একটু আর্লি লাঞ্চ করে আমাদের রুকস্যাক নিয়ে বেরিয়ে পড়ব। মেন লাগেজ এখানেই ছেড়ে যাব, ম্যানেজারকে সব বলা আছে। আচ্ছা কখন ফিরবো সেটা বল। কাল ফিরবো না বুঝলি, কালকে আমরা ক্যাম্প করে থাকবো। হ্যাঁ, পরের দিন ফিরতে হয়তো রাত হয়ে যাবে। এনেছো দেখবি, হেভি মজা হবে। মেশো চিন্তিতভাবে বলল, কেন ভাই, একটু তাড়াতাড়ি বেরিয়ে ওখানে ঘুরে দিনে দিনে ফিরে আসা যায় না? শোন, আমরা এখানে অ্যাডভেঞ্চার করতে এসেছি। তুই বা আমরা সবাই ওই জায়গায় একটা রাত কাটালে যে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করব তা অভাবনীয়। আরে ব্রো, পুরো রডোডেনড্রনের মাঝে একটা রাত, একদিকে পূর্ণিমার চাঁদ, অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা। উফ, কি রোমান্টিক গুরু! আমরা এখনই চোখ বুজে দেখতে পাচ্ছি ভাই। কিন্তু এত মাল বইবে কে? আমি বা মেশো কিন্তু পারবো না। শোন, আমি 2টো পোর্টার কাম গাইড ভাড়া করেছি, ঠিক আছে? আমাদের তাহলে বেশি লাগেজ ক্যারি করতে হবে না। এই রুটে যদিও পোর্টার তো দূরের কথা, গাইড অবধি কেউ নেই। তাহলে আমরাও নেব না, আমরা ঠিক পারবো। বাকিদের মধ্যে মেশো বাদে সবাই মাথা নেড়ে সায় দিল। সায়ন একমাত্র মাথা নাড়তে নাড়তে বলল, আই অ্যাপ্রিসিয়েট ইউর স্পিরিট, কিন্তু একটা কথা মাথায় রাখিস, এটা আমাদের প্রথম ট্র্যাক। তাই একবার যদি এতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের মনোবল কমে যাবে। তাছাড়া আমি মেশো আর রিয়ার বাড়ির লোককে কিছুটা মিথ্যে কথা বলে রাজি করিয়েছি, তাই আমি কোনো রকম রিস্ক নিতে চাইছি না। রিনা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু মেশো বলল, সায়ন ডিসিশনটা কিন্তু একদম ঠিক নিয়েছে। একে না বলে এসেছি, তারপর আননোন জায়গায় যদি কোনো বিপদ হয় তাহলে তো বাড়ি থেকে আর কোথাও ছাড়বে না। মেশো একদম ঠিক বলেছে। আমি সুমনের সঙ্গে একমত। তোরা আর অমত করিস না, বুঝলি?
বাকিরা রাজি হতে বাধ্য হলো। সায়ন আবার বলতে শুরু করলো, বেশিরভাগ ড্রাই ফ্রুটস নিয়েছি, বিস্কিট, ম্যাগি, ওষুধ ইত্যাদি নিয়েছি। আসলে সবাই নর্মালি যে রাস্তা দিয়ে যায় আমরা কিন্তু সেটা দিয়ে যাব না, আমরা যাচ্ছি অন্য পথ দিয়ে, মানে বনের মধ্যে দিয়ে। কিন্তু কোনো চিন্তা নেই বন্ধু, তোমাদের অ্যাডভেঞ্চারের কোনো অভাব হবে না, বরঞ্চ আরও সাহসের দরকার হবে। সবাই হৈ হৈ করে উঠল। থ্যাঙ্কস ব্রো। উফ, আমরা একটু মুষড়ে পড়েছিলাম আর কি। তাই ভাবছিলাম আমাদের সায়ন তো এত ভীত ছেলে না। পরের দিন সকালবেলা সবাই সায়নের কথা মতো যে যার লাগেজ রেডি করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সবাই সেলফি তুলছিল। সায়নের আসতে একটু দেরি হলো। সায়ন হোটেল ম্যানেজারের সাথে কথা বলে বেরিয়ে পড়ল। দুজন পোর্টারের একজন প্রথমে ও একজন শেষে থাকবে। প্রথমে আমি, মেশো, রিনা, রিয়া ও শেষে সৌম্য থাকবি, ঠিক আছে? শেষে ওই পোর্টারকে রাখার কি দরকার, ওকে সামনেই রাখ। আসলে হাঁটতে গিয়ে কেউ পিছিয়ে পড়লে সে যেন পথভ্রষ্ট না হয় তার জন্য। কোনো দরকার নেই বস, আমি পিছনে থাকবো, নিঃসংকোচে সবাই এগো। জয় মা কালী। সবাই মিলে জয় মা কালী বলে এগোতে লাগলো। ওরা যতই এগোতে লাগলো ততই চতুর্দিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল। সবাই ক্যামেরা বার করে ছবি তুলতে তুলতে এগিয়ে গেল। দুপুরে লাঞ্চ ব্রেকের পর একটু সময় নিয়ে তারা দুটো রাস্তার জাংশনে এসে দাঁড়ালো। সায়ন বলল, আমরা বাম দিকের রাস্তা ধরে বনের মধ্যে দিয়ে যাব। যদিও এখন বর্ষাকাল নয়, তা সত্ত্বেও বলে রাখি এখানে জোকের উপদ্রব খুব বেশি, তাই সবাই খুব সাবধানে চলবি। আমি তোদের নুন আনতে বলেছিলাম এই জন্যই। সন্ধ্যা নামার আগে আমরা যেখানে ক্যাম্প করব বলে ঠিক করেছি সেখানে পৌঁছাতেই হবে। ওকে ফ্রেন্ডস, হারি আপ। সবাই মাথা নেড়ে চলতে লাগলো। গাছপালা গভীর হওয়ার দরুন বনের কোনো কোনো জায়গায় বেশ অন্ধকার লাগছিল। সামনে পোর্টাররা গাছপালা কেটে রাস্তা বানিয়ে যাচ্ছিল। তাও কখনো কোনো কোনো জায়গায় ওরা গাছের খোঁচা খেতে খেতে এগোতে লাগলো। সামনের জঙ্গল ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছে। হ্যাঁ রে সায়ন, এখানে তো এখনই টর্চ জ্বালিয়ে যেতে হচ্ছে, বাইরে পুরো অন্ধকার হয়ে গেলে কি হবে রে? মেশো একটু ভয় ভয় বলল, এই মেরেছে, আমার কাছে তো এই ছোট্ট ছোড়াটা ছাড়া আর কিছুই তো নেই রে। মেশো উত্তেজিত হয়ে জোরে হেঁটে এগিয়ে যেতে প্রায় পড়েই যাচ্ছিল। সায়ন ওকে ধরে নিয়ে ওদের বলল, কি হচ্ছে কি? এই সৌম্যটা না সারাক্ষণ মেশোর পেছনে লাগতে থাকে। বাবা, তুই আমাদের সঙ্গে আয় তো। মেশো সায়নের সঙ্গে হাঁটতে লাগলো। অনেকক্ষণ হাঁটার পর রিনা বলল, আর কতক্ষণ রে সায়ন? সায়ন পোর্টারদের সঙ্গে কথা বলে বলল, আর আধ ঘন্টা একটু কষ্ট করো, তারপর বনের গভীরতা একটু কমবে। ওর কাছেই আমরা আজকের ক্যাম্প করব। কিছুক্ষণ চলার পর বনের মধ্যে একটা অজানা সুন্দর গন্ধ টের পেল ওরা। এই তোরা একটা সুন্দর গন্ধ পাচ্ছিস? সত্যি, কি মিষ্টি গন্ধ! এটা কিসের গন্ধ বলতো? সৌম্য মাথা নেড়ে হাত তুলতে গিয়ে গাছের খোঁচা খেল। উফ, কি রাক্ষসে বোন রে বাবা। সবাই সায় দিল। আর তো পাচ্ছি না রে, ওই গাছটার তলায় আমি একটু বসছি। হ্যাঁ রে, এবার একটু ব্রেক দে, বুঝলি? সায়ন পোর্টারদের থামতে বলে বলল, বেশিক্ষণ বসলে কিন্তু হবে না, সন্ধ্যা নামলো বলে। তাড়াতাড়ি ওইখানে পৌঁছাতেই হবে। না না না, আমি একটু না বসলে আর পারবো না। সৌম্য বেশ বিরক্ত হয়ে বলল, এই এখানে না আনলেই হতো, এই একটা মেয়েদেরও অধ। মেশো কিছু বলতে যাওয়ার আগেই রিনা প্রতিবাদ করে উঠল। আবার তুই মেয়েদের কমজোর ভাবছিস? সৌম্য হাত জোর করে বলল, আমার ভুল হয়ে গেছে মা আমার। রিয়া হাত তুলে বলল, হ্যাঁ, আর যেন কখনো এমন কথা না শুনি। পাগল, আর ভুল হয়? এরকম উগ্রচণ্ডী মার্কা। কি বললি? সাহস তো কম নয়। হ্যাঁ রে মেশো, তোর মাথার ওপর গাছের ফাঁকে ওগুলো কি রে? এই আলোয় তো ভালো করে বোঝা যাচ্ছে না। আচ্ছা, টর্চটার আলো ফেলে দেখ তো। সবাই ওর দিকে এগিয়ে গেলে মেশো ভয়তে উঠে দাঁড়িয়েই পড়ল। সৌম্য আলো ধরল।
আর সায়ন এবং রিনা এগিয়ে গিয়ে দেখে চমকে উঠল। রিনা ভয়তে কয়েক পা পিছিয়ে এসে বলল, আর কাছে যাস না। সায়ন তাও কাছে গিয়ে ভালো করে দেখে, কিন্তু সেও ঘাবড়ে গেল। এ তো কোনো জন্তুর মাথার খুলি রে, একটা দুটো মানুষের মাথার খুলিও তো মনে হচ্ছে। জন্তুটা কি চিতাবাঘ? তাই নাকি? এই বলে সৌম্য একটু উত্তেজিত হয়ে টর্চটা ভালো করে ধরে এগিয়ে গেল। হ্যাঁ, ঠিক বলেছিস তো। এত সিঁদুর মাখিয়েছে যে বোঝাই যাচ্ছে না। তবে এই দুটো মানুষের, হ্যাঁ মানুষের, কি ব্যাপার বলতো? একজন পোর্টার এগিয়ে এসে ওটা দেখে ভয়তে পিছিয়ে গেল। সায়ন একটু অবাক হয়ে তাকে কি ব্যাপার জিজ্ঞাসা করলো। মিশো একটু ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কি রে, কি বলছে? আরে না না, এই অঞ্চলের ডান দিকে একটা আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষ থাকেন। এর আশেপাশে কিছু বৌদ্ধতান্ত্রিক সম্প্রদায় আছে, তাদের দেবতা মনে হয়। তবে ওখানে বসতে ওরা বারণ করছে। দেখ, ওই দিকের গাছটাতেও না মনে হচ্ছে ওরকম কিছু আছে, জানিস? সৌম্য আর রিয়া এগিয়ে যা দেখলো তাতে তারা যেন আরেকটু ঘাবড়ে গেল। এই এই এখানে দুটো ত্রিশূলের মাথায় গাঁথা দুটো বাঘের মুন্ডু, বেশ বড় সাইজের। এতে বেশ গাঢ় করে সিঁদুর মাখানো আছে বুঝলি। অন্য ডালগুলোর মাঝে অন্য জন্তুদের মাথাও রয়েছে, কয়েকটা মানুষের মাথাও দেখা যাচ্ছে। পোর্টার দুটো সায়নকে কি যেন বলল। সায়ন তাদেরকে বোঝানোর চেষ্টা করতে লাগলো। কি হয়েছে রে? ওরা আবার কি বলছে? দেখ না, ওরা এখনই চলে যাবে বলছে। আমরা বিপদে পড়ে যাব বলতে অনেক বুঝিয়ে অবশেষে বেশি পয়সার বিনিময়ে রাতে থাকতে রাজি হয়েছে। সব হচ্ছে এদের পয়সা নেওয়ার ছক, বুঝতে পেরেছিস? শোন, বেশি বললে আর তেলাবার দরকার নেই। তোর কাছে ম্যাপ আছে তো, আর কিছু লাগবে না। সৌম্য একই কথাই বলল। না রে, আসলে দাদারা এদিকে কিছুটা এসেছিল, কিন্তু কি একটা কারণে যেন পোর্টাররা ঝামেলা করায় ওরা ব্যাক করে গেছিল। মেশো একটু ঘাবড়ে গিয়ে বলল, তাহলে চল ভাই, আমরাও ফিরে যাই। আর ওখানে গিয়ে কাজ নেই। আমার কিন্তু ব্যাপারটা কিন্তু একদম ভালো ঠেকছে না। আসলে এই রাস্তায় খুব কম লোকই আসে, তাই ওরা একবারই এই রাস্তায় এসেছে। কিছু না যে আগে থেকে তুই আমাদের এখানে নিয়ে চলে এলি। হ্যাঁ, আরে না, একবার যখন এসেছি তখন আমি গন্তব্যস্থলে না পৌঁছে কোথাও যাব না। আরে, আমি কিন্তু এত সহজে ভয় পাওয়ার ছেলে নই। হ্যাঁ, রিনা রিয়া বলে উঠল, আমরাও যাবো, দেখবি কিচ্ছু হবে না। চল। দেখবি কিচ্ছু হবে না। সৌম্য মেশোর হাত ধরে টেনে বলল, হ্যাঁ মেসো, ভালো চাস তো চল, না হলে ফেরার রাস্তা তো জানিস না, এমনি বাঘের পেটে চলে যাবি। মেশো বাধ্য হয়ে ওদের সঙ্গে যেতে লাগলো। ওরা সবাই মিলে মেশোর সঙ্গে মশকরা করতে করতে যেতে লাগলো। পোর্টার দুজন সামনে আর ওরা পিছনে কথা বলতে বলতে হাঁটতে লাগলো। কিছু দূর যাবার পর হঠাৎই পোর্টার দুজন কি একটা দেখে যেন খুব ভয় পেয়ে গেল। साहब जी सामने बहुत खतरा है। यहाँ के कुछ भी हम लोगों को अच्छा नहीं लग रहा। वो लोग अच्छे अच्छे लोगों को वश में कर रहे हैं। সায়ন তাদেরকে বোঝানোর চেষ্টা করলো, उन लोगों को उसके माफिक रहने दो, আমরা তো আর ওদের ডিস্টার্ব नहीं करता है। और এমনিতেও এক রাত का मामला है, भगवान का नाम लेकर এগিয়ে চলো। কিছু দূর এগোনোর পর এক জায়গায় পোর্টাররা থামলো। আজকের মতো এখানে ক্যাম্প করব। সবাই একটু হাতে হাতে জিনিসপত্রগুলো বার করে ক্যাম্প বানাতে ওদের সাহায্য করি, চল। সবাই এর মিলিত প্রচেষ্টায় ক্যাম্প খাটানো হয়ে গেল। পোর্টাররা এবার রাতের খাবারের জোগাড় করতে লাগলো। শরীর ক্লান্ত থাকায় সবাই রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল। 3টে ক্যাম্প, একটাতে ছেলেরা, একটাতে মেয়েরা এবং অন্য আরেকটাতে পোর্টাররা শুয়ে পড়ল। সায়নের ঘুমটা ঠিকঠাক না আসায় সে বাইরে বেরিয়ে এসে দাঁড়ালো। খুব সুন্দর জ্যোৎস্নার আলোয় চারিদিক ভেসে যাচ্ছিল। একদিকে রডোড্রেন্ডনের বন আর অন্যদিকে গাছপালার ফাঁকে দূরে কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে চাঁদের আলোর মতো যেন হাসছে। অতি মনোমুগ্ধকর পরিবেশ। হঠাৎ সৌম্য এসে সায়নের কাঁধে হাতটা রাখতেই সে চমকে উঠে বলল, দেখ,
চারপাশ কি সুন্দর লাগছে। কথা না কথা গুড়িও না বস। কি ভাবছিলি বলতো? সত্যি করে বলবি কিন্তু, কি ভাবছিলি সত্যি করে বল। সায়ন একটু হেসে বলল, আসলে ওই পোর্টারদের কথাগুলো মনে আসছিল, আর ওই যে গাছে এতগুলো জীবজন্তু ও মানুষের খুলি ছিল, আমারও কিন্তু ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না জানিস। আমরা কি ভুল করলাম এই পথে এসে? কাউকে বলতেও পারছি না, কিন্তু কিন্তু মনে মনে একটা অপরাধ বোধ। সৌম্য একটু হেসে বলল, শেষে তোরও এই অবস্থা। ওরে ওরে, তুই না টিম লিডার, আমাদের সায়ন দি গ্রেট, তোর এই অবস্থা হলে বাকিদের কি হবে বলতো? তুই এখনই শুবি চল, সারাদিন আসলে অনেক ধকল গেছে। চল 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 শুবি চল, শুবি চল। এই বলে সে সায়নকে টানতে টানতে নিয়ে গেল। চারিদিক নিস্তব্ধ, মাঝে মাঝে বন্য প্রাণীদের ডাক শোনা যাচ্ছিল। দু একবার বাঘের ডাকও শোনা গেল। কিছুক্ষণ বাদে একটা হালকা শব্দে মেশোর ঘুম ভেঙে গেল। হালকা সুন্দর সুরে কোনো মেয়ে গান গাইছে বলে তার মনে হলো। সে গানটা শুনতে লাগলো। গানটা ক্রমশ যেন তাকে আচ্ছন্ন করে ফেলেছে। পাশে সায়ন এবং সৌম্য অঘরে ঘুমোচ্ছে দেখে সে তাঁবু থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো। বাইরে এসে জ্যোৎস্নার আলোয় দেখতে পেল একটু দূরে একটা রাস্তা নিচে নেমে গেছে। সেখান থেকে একটা মেয়েলি গলার গানের আওয়াজ আসছে। সে গানটার সুর এতই মধুর যে সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এবারে সে দূরে একটা মেয়েকে পুরনো ডাকবাংলোর সামনের বারান্দায় একটা কাঠের চেয়ারের ওপর বসে থাকতে দেখল। একটা অমোঘ আকর্ষণ তাকে যেন তার কাছে নিয়ে গেল। গানটার সুরের মায়ায় সে তখন বিভোর। সে মন্ত্রমুগ্ধের মতো সেই রাস্তা দিয়েই নেমে মেয়েটার কাছে যেতে লাগলো। সে মেয়েটার কাছে গিয়ে দেখল সে তার দিকে পিছন করে বসে আছে। সে মেয়েটার কাছে পৌঁছতেই গানটা যেন থেমে গেল। গানটা থামতেই তার সম্বিত ফিরে এলো। সে কিছুটা অবচেতন অবস্থায় তাকে বলল, तुम कौन हो? इतने रात में यहाँ अकेली क्या कर रही हो? কথাটা বলার পরেও মেয়েটা চুপ করে বসে থাকাতে সে যেন একটু সাহস করেই তার সামনে এসে দাঁড়ালো। तुम यहाँ अकेली कर क्या रही हो वो तो बताओ। সে আবারও মেয়েটাকে জিজ্ঞেস করলো। মেয়েটা এবার গান থামিয়ে হঠাৎই মুখটা তুলে তার দিকে তাকালো। ভোলা এবার যা দেখতে পেল তাতে তার সর্বাঙ্গ দিয়ে একটা ভয়ের ঠান্ডা স্রোত নেমে গেল। কি দেখছে সে? মেয়েটার মুখের জায়গায় একটা কঙ্কাল। এবার সে হি হি করে হেসে উঠে তার সামনে লাফিয়ে এসে দাঁড়ালো। মেশোর সারা শরীর যেন অবশ হয়ে এলো, মাথাটা ঝিমঝিম করতে লাগলো। সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। উপায় না দেখে ঘরের ভেতর সে দৌড়ে ঢুকলো। সে চিৎকার করে ডাকতে লাগলো, कोई है सामने आइए प्लीज, प्लीज हेल्प प्लीज। হঠাৎই তার কাঁধে সে একটা ঠান্ডা হাতের স্পর্শ পেল। সে অত্যন্ত ভয় ভয় পিছনে ফিরে তাকিয়ে দেখল সেই কঙ্কালটা দাঁড়িয়ে হাসছে। बोलिए साहब, मैं आपके लिए क्या ही कर सकती हूँ। মিশুর মাথা চক্কর দিতে লাগলো। চোখের সামনেটা ক্রমশ ঝাপসা হয়ে এলো তার। রিনার রাতে টয়লেটের জন্য ঘুমটা ভেঙে যেতেই সে রিয়াকে বলল, এই রিয়া, রিয়া, এই রিয়া, চল না একটু আমার সঙ্গে। কি রে, চল না। কিন্তু রিয়া কোনো রকম সাড়া শব্দ না দেওয়ায় সে তাকে ধাক্কা মারতেই সে হাউমাউ করে উঠে বসে আবারও শুয়ে বলল, যাও না আমার টর্চটা নিয়ে। আরে কিছু হবে না, জোরে ডাকলেই আমি চলে যাব। রিনা বুঝল রিয়া যাবার নয়। অগত্যা সে টর্চটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে দেখল জ্যোৎস্নায় চারিদিক ভেসে যাচ্ছে। আর একটু দূরে রডোডেনড্রনের ঝাড়। তার বাইরে এভাবে এখানে একটু অস্বস্তি লাগলো। সে একটু এগিয়ে দেখল একটা রাস্তা নিচে নেমে গেছে। আর একটু দূরে একটা ডাক বাংলো রয়েছে। সে যেন হাতে চাঁদ পেল। বাংলোর দিক থেকে খুব সুন্দর একটা গানের আওয়াজ ভেসে আসছে। ভাষাটা নেপালি হতে পারে, কিন্তু গানের সুরটা খুব মিষ্টি। গানের সুরটা তাকেও মুগ্ধ করে দিল।
টিনা ভাবল ওই বাড়ির লোকজন যখন জেগেই আছে তখন ওখানে গিয়ে ওই বাড়ির টয়লেটটা ব্যবহার করা যেতে পারে। সে রাস্তা দিয়ে নেমে সামনে এগিয়ে ওই বাড়িটার কাছে গিয়ে দাঁড়ালো। রিনা ডাকা মাত্র গানের আওয়াজটা থেমে গেল। তারপর কিছুক্ষণ সব চুপচাপ। হঠাৎই দরজাটা খুলে সর্বাঙ্গ জোম্বা টাইপ পরা একজন বেরিয়ে এলো। सॉरी सर एक बात था आपका टॉयलेट थोड़ा यूज कर सकती हो क्या? তার সারা মুখ মাফলার দিয়ে ঢাকা। সে মাথা নেড়ে সরে দাঁড়াতেই রিনা সসংকোচে ঘরে ঢুকল। ঘরে একটা টিমটিমে আলো জ্বালানো। দূরে সোফার ওপর একটা মেয়ে পিছন ফিরে বসে আছে। এই মেয়েটাই মনে হয় গানটা গাইছিল। टॉयलेट किस तरफ है? মেয়েটা চাদরের মধ্যে থেকে হাতটা পুরো বের না করেই ইশারায় দেখিয়ে দিল। রিনা দৌড়ে চলে গেল। টয়লেটের থেকে বেরোতেই সে আর কাউকে দেখতে পেল না। সে আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়েই যাচ্ছিল, এমন সময় সামনে লোকটাকে দেখতে পেয়ে সে যেন একটু চমকে উঠল। তারপর ধন্যবাদ দিয়ে বলল, मेरा नाम रीना है आपका नाम? লোকটা ঘর ঘরে গলায় বলল, সুভাষ গুরুং। রিনা হেসে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে গেলে সেও হাত বাড়ালো। রিনা বলতে গেল, नाइस टू मीट। তার কথাটা আটকে গেল। তার হাতটা হিমশীতল একটা হাত চেপে ধরেছে। সে সেদিকে তাকিয়ে দেখল সেই হাতটা মাংসহীন কঙ্কাল। সেটা ক্রমশ তার হাতকে চেপে ধরেছে। সে যন্ত্রণায় কুঁকিয়ে উঠতেই লোকটার মাফলারটা খুলে গেল। রিনার বুকের ভেতরটা কেঁপে উঠল। এই লোকটার মুখের জায়গাটা কঙ্কাল। রিনা ভয়তে চিৎকার করে উঠল। আর আরেকটা হাত তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। রিনা নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে নিরুপায় হয়ে কেঁদে ফেলল। আমাকে তুমি ছেড়ে দাও না প্লিজ, প্লিজ ছেড়ে দাও। রিনা কাপড় সয় বলল। এবার সেই লোকটা জোরে হেসে ঘর ঘরে গলায় বলে উঠল, अरे अरे डरो मत, डरका नहीं, आओ बस आओ, गले लग जाओ। তারপর তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ধুমকে বলতে লাগলো, आओ ना और पास आओ ना और पास आओ ना, डरती क्यों हो? রিনার সারা শরীর ক্রমশ অবশ হয়ে যাচ্ছিল। তার শরীরটাকে সে তার শরীরের সাথে প্রচন্ড জোরে চেপে ধরল। রিনার চোখটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে। সে লোকটা উন্মত্তের মতো প্রচন্ড জোরে হাসতে লাগলো। তীব্র যন্ত্রণায় রিনার চোখের সামনেটা ক্রমশ অন্ধকার হয়ে এলো। মাঝরাতে রিয়ার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই সে ধরফরিয়ে উঠে বসল। হঠাৎ তার মনে হলো, রিনা কোথায় গেল? এতক্ষণে তো ওর চলে আসার কথা। সে টর্চটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে এসে ডাকতে লাগলো, রিনা, এ রিনা, তুই কোথায়? কোথায় তুই? আশেপাশে একটু ভয় ভয় এগিয়ে দেখল, কিন্তু কোথাও খুঁজে পেল না। সে একটু এগোতে দেখল নিচের দিকে একটা রাস্তা নেমে গেছে, আর কেউ একটা সুন্দর গান গাইছে। সে আরেকটু এগোতেই দেখল একটা বন বাংলো, আর তার বারান্দায় বসে কেউ যেন গান গাইছে। ঘরের মধ্যে অল্প আলো জ্বলছে। গানটার সুরটা এত সুন্দর যে তার খুব ভালো লেগে গেল। সে সেদিকে আরেকটু এগিয়ে দেখল। এগিয়ে গিয়ে সে চমকে গেল, আরে রিনা না! সে দৌড়ে গিয়ে রিনার কাছে যেতেই ঘরের মধ্যে থেকে মেশো বেরিয়ে এলো। আরে তোরা, অদ্ভুত তো! আমি তো রিনা তোকে খুঁজতে না পেয়ে চিন্তায় পড়ে গেছিলাম। ওরা পিছনে ফিরে ওর দিকে তাকালো। রিয়া একটু রেগেই বলল, তোরা এত রাত এখানে বসে গান শুনছিস? এদিকে পাগলের মতো আমি খুঁজছি। চল এক্ষুনি ক্যাম্পে চল। ওরা তাও কেমন যেন ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল। রিয়া এগিয়ে গিয়ে রিনার হাত ধরে টান দিতেই চমকে উঠল। কি রে, তোর হাতটা এত ঠান্ডা কেন বলতো? কি হলো? দেখেছিস, এই ঠান্ডা এতক্ষণ দাঁড়িয়েছিস বলে হাত ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে গানটা হঠাৎই থেমে গেল। সবাই রিয়ার দিকে তাকিয়ে রইল। রিয়া একটু অস্বস্তিতে পড়ে গেল। ও রিনার হাত ছেড়ে এবার মেশোর কাছে গেল। কি রে মেশো, তোরা সব আমার দিকে এইভাবে তাকিয়েছিস কেন?
সে মেশুকে ধরে ঝাঁকাতে লাগলো, কিন্তু মেশুকে সে একটু সরাতে পারল না। হঠাৎই পিছন থেকে কে যেন তার হাতটা পিছমোড়া করে শূন্যে তুলে ধরল। এরকম ঘটনার জন্য সে প্রস্তুত ছিল না। এত তার শক্তি, সে কোনোভাবে নিজের শরীর নাড়াতে পারছে না। তাকে তুলে নিয়ে সেই বাংলোর মধ্যে একটা বড় ঘরের মধ্যে নিয়ে সোজা এগোতে লাগলো। রিয়া প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই পারল না। শেষে সে চিৎকার করতে লাগলো, আমাকে ছেড়ে দাও রিনা, মেশো, তোরা আমাকে বাঁচা, ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখ। কি রে, তোরা শুনতে পাচ্ছিস না? কিন্তু ওর কথা কেউ শুনল না। ঘরটা শেষ করে ওকে একটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হলো। শেষে নিচে নেমে একটা ঘরের মধ্যে ঢুকলো সে। তারপর তাকে মেঝেতে ফেলে হাত পা বেঁধে ফেলল। রিয়া প্রাণপণে চিৎকার করতে লাগলো। হঠাৎই তার কানে ভিন্ন ভাষায় মন্ত্রোচ্চারণের আওয়াজ শুনতে পেল। সে চমকে সামনে তাকালো, দেখলো একটা মোটা সোটা নেপালিদের মতো দেখতে লোক তাকে টানতে টানতে সামনে নিয়ে গিয়ে একটা দেবী মূর্তির সামনে রাখলো। সে মূর্তিটাকে ঠিক চিনতে পারল না। মূর্তির সামনে একজন গৌরাঙ্গ চেহারার পুরোহিত পিছন ফিরে বসেছিলেন। তিনি রিয়াকে দেখে বললেন, अरे चिल्लाता क्यों है? देवी के पास अब तू आ गई। तेरा आत्मा बहुत शुद्ध है, इसीलिए तेरा आत्मा देवी के पास सेवा दासी बनेगा। तू बहुत किस्मत वाली है रे। আমার বন্ধুরা যখন জানতে পারবে তোমাকে ছাড়বে না, ওরা ঠিক আমাকে খুঁজে বার করবে। সেই পুরোহিত ও তার চেলাটা খুব জোরে হেসে উঠল। রিয়া একটু অবাক হয়ে গেল। পুরোহিত বলল, तेरा दोनों दोस्त को मेरा पिशाच ने मार के उसको भी पिशाच बना दिया। वो सब अब मेरे बस में है। तुमको कौन बचाएगा? हाँ? এই বলে খুব হাসতে লাগলো। রিয়া হেসে বলল, আমার আরো দুজন বন্ধু আছে, তারা আমাকে ঠিক বাঁচাবে। আরে মূর্খ, ওদেরকে তো তোর আগে থেকে এনে রেখেছি। ও তুঝকো ক্যা বাঁচায়েগি? দেখ উধার। রিয়া দেখল একটু দূরে অন্ধকারে আরো দুজন ছেলেকে বেঁধে রাখা হয়েছে। তবে তাদের জ্ঞান আছে কিনা সেটা বুঝতে পারল না সে। রিয়া ওদের নাম ধরে ডাকলো, কিন্তু কোনো উত্তর পেল না। রিয়া এবার কেঁদে ফেলল। রিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাদের কি ক্ষতি করেছি? কেন কেন তোমরা আমাদের সাথে এরকম করছো? আমরা তো কোনো ক্ষতি করিনি। तुम लोगों का आत्मा बहुत शुद्ध है, देवी माँ पसंद करेगी। तुम लोगों का बहुत नसीब अच्छा है जो तुम लोगों को देवी माता का चरण में स्थान मिल रहा है, नहीं तो बाहर मैं पिशाच करके छोड़ देता। তোমরা কি কাপালিক? काबालिक क्या? हाँ, उस जैसे ही कुछ समझ लेना। हम लोग तिब्बती तांत्रिक हैं। हम लोगों के साथ वो क्या वो कापालिक का बहुत मेल है। अभी तू चुप कर, माँ के चरणों में जाने के लिए तैयार हो जा, समझा? এই বলে সে জোরে জোরে মন্ত্রোচ্চারণ করতে লাগলো। রিয়া দেখল আর কোনো উপায় নেই। সে মনে মনে ইষ্ট দেবতাকে স্মরণ করতে লাগলো। পুরোহিত মন্ত্রোচ্চারণ করতে করতেই তার চেলাকে ইশারা দিল। সে এগিয়ে গিয়ে পুজোর উপকরণ জোগাড় করতে লাগলো। পুরোহিত মন্ত্রোচ্চারণ করতে করতে হাতের মুঠোর ফুলগুলো এবার দেওয়ালে ছুঁড়ে মারল। হঠাৎই সারা ঘর ধোঁয়ায় ভরে উঠল। হঠাৎ কান ফাটানো বিকট চিৎকার সে শুনতে পেল। সেখান থেকে বিকট চেহারার একটা জিভ বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে আবার একটা দেওয়ালে ফুল ছুঁড়ে মারল। সেখান থেকেও ওই বিকট চেহারার একটা জিভ বেরিয়ে সে পুরোহিতকে প্রণাম করে অদ্ভুতভাবে সেই দেবী মূর্তির সামনে নাচতে লাগলো। তেমনি বিকট ওদের নৃত্য। এরা কি পৃথিবীর জীব না প্রেতাত্মা? রিয়ার মাথাটা ঝিমঝিম করতে লাগলো। সে চোখ বন্ধ করে শুয়ে রইল। তার সারা গা ছড়ে গেলেও কোনো অনুভূতিই ছিল না। সে তার বাড়ির মা বাবা ভাইকে ভাবছিল, আর এই জীবনে কি তাদের সান্নিধ্য সে পাবে? বর্তমান পরিস্থিতির নিরিখে তা অসম্ভব। তার মরার জন্য কোনো আক্ষেপ নেই, কিন্তু এভাবে মৃত্যু সে মন থেকে মেনে নিতে পারছিল না। হঠাৎই তার হাতে কি যেন এসে লাগলো। সে চমকে তাকিয়ে দেখলো একটা ভোজালি। সে তার সঙ্গীতের দিকে তাকিয়ে দেখলো সায়ন তাকে চোখ মেরে ইশারা করলো।
ধোঁয়ার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় ও অন্ধকারে তার চোখ সহ্য হয়ে যাওয়ায় সায়ন এবং সৌম্যকে সে ভালো করেই দেখতে পাচ্ছিল। রিয়ার সময় নষ্ট না করে একবার চেলার দিকে তাকালো। দেখল ওই পুরোহিত ও চেলাটা দেবী মূর্তির পুজোর কাজে ব্যস্ত। সে আস্তে করে ভোজালিটা নিয়ে নিজের দড়িটা কেটে ফেলল। ভোজালিটা ধরে একইভাবে পড়ে রইল যাতে ওটা বুঝতে না পারে। সায়ন তাকে ইশারায় শুয়ে থাকতে বলল। সে চুপ করে শুয়ে সুযোগের অপেক্ষায় রইল। পুরোহিতের ইশারায় সন্ডা মার্কা চেলাটা এবার তার দিকে এগিয়ে আসতে লাগলো। রিয়া পেছনে ধরা হাতে শক্ত করে ভোজালিটা ধরে রইল। এবার তাকে চরম একটা সিদ্ধান্ত নিতেই হবে, তাতে যা হবার হোক। সে একবার সায়নদের দিকে দৃষ্টি বিনিময় করে নিল। সায়ন মাথা নেড়ে তাকে সায় দিল। এবার চেলাটা এগিয়ে এসে তাকে ধরতে গেলেই সে চেলাটার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। এক নিমিষে তার বুকে ভোজালিটা বসিয়ে দিল। এমন অতর্কিত আক্রমণের জন্য সে তৈরি ছিল না। চেলাটা এক হাতে বুকের ভোজালিটা ধরে ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। রিয়ার চোখ মুখ তখন ভয়ঙ্কর, স্বয়ং দেবী মা যেন ভর করেছেন। এবার রিয়া একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে এমন সময় কে যেন তার ঘাটটা ধরল। তাকে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। এমন তার শক্তি যে রিয়া তাকে কোনোভাবে বাধা দিতে পারল না। শুধু তাকিয়ে দেখল সে প্রেতগুলোর একটা তাকে যুপকাষ্ঠের মধ্যে ফেলে তার গলাটা ঢুকিয়ে দিল। পুরোহিতের সঙ্গে তার চোখাচোখি হতে রিয়া দেখল তিনি রক্তবর্ণ চোখে তার দিকে তাকিয়ে তখনও মন্ত্রোচ্চারণ করে যাচ্ছেন। রিয়া নিজেকে ছাড়ানোর প্রবল চেষ্টা করেও ব্যর্থ হলো, কারণ একটা প্রেত তার গলা চেপে ধরেছিল। সে মাথা তুলে সায়নদের দিকে তাকানোর কোনো সুযোগই পাচ্ছে না। ওরা কি ওর অবস্থা দেখতে পাচ্ছে না? তাহলে ওরা কি করছে সে ভেবে পাচ্ছিল না। সে এসব ভাবছিল এমন সময় পুরোহিত সেই প্রেতগুলোর আরেকটাকে ইশারা করল। সে নাচা থামিয়ে ওই একটা খাড়া নিয়ে উচ্চস্বরে হাসতে হাসতে এগিয়ে যেতে লাগলো। রিয়া দেখল এবার ওর শেষ সময় উপস্থিত। পুরোহিত আরো জোরে জোরে মন্ত্রোচ্চারণ করতে লাগলো। রিয়া এবার মানসিকভাবে ভেঙে পড়েছে। সে তার প্রিয়জনদের কথা স্মরণ করতে করতে কেঁদে ফেলল। সায়ন, সৌম্য, আমায় তোরা বাঁচা। এই বলে চিৎকার করতে সেই প্রেতটা তার ঘাড় ঘুরিয়ে এমনভাবে ধরল যে হয়তো ভেঙে যাবে মনে হলো। তার মুখ দিয়ে শুধু আহ শব্দ ছাড়া আর কিছুই বেরোলো না। অপর প্রেত এবার বিভৎসভাবে চিৎকার করে উঠল। রিয়া ছায়াতে তার হাতের খড়গটাকে খালি ওপরে উঠতে দেখল। রিয়া ভয় চোখ বন্ধ করে টুকরে কেঁদে উঠল। একটা বিকট চিৎকার শুনে রিয়া তাকিয়ে দেখল যে প্রেতটা তাকে মারবে বলে খড়গ তুলেছিল তার মাথাটা কেটে মাটিতে পড়ে রয়েছে, আর সৌম্য একটা খাড়া হাতের সামনে দাঁড়িয়ে। এবার রিয়াকে ছেড়ে অন্য ভূতটা সৌম্যকে ধরতে লাগলো। সৌম্য তাকে বাধা দিতে গেলে তাকে ধরে ছুঁড়ে ফেলে দিল। এবার সে খাড়াটা দিয়ে তাকে মারতে উদ্যত হলো। রিয়া কি করবে ভেবে পাচ্ছে না। অবশেষে সে সামনে পড়ে থাকা ওই ভোজালিটা ছুঁড়ে সে প্রেতটার দিকে মারল। ভোজালিটা তার পিঠে গেঁথে গেলেও সে হাত দিয়ে সৌম্যর গলাটা টিপে ধরল। হঠাৎ আর একটা চিৎকার শুনে রিয়া পিছনের দিকে তাকিয়ে দেখল সে পুরোহিতের দেহটা মাটিতে পড়ে ছটফট করছে, আর তার কাটা মুন্ডুটা দেবীর পায়ের সামনে পড়ে রয়েছে। রিয়া চমকে তাকিয়ে দেখল একটা খাড়া হাতে সায়ন সামনে দাঁড়িয়ে তাকে প্রণাম করছে। তার সারা মুখে তাজা রক্তের ছিটে। রিয়া এক মুহূর্তের জন্য তার বাকশক্তি হারিয়ে ফেলেছিল। তারপর সম্বিত ফিরে পেলে সায়নের কাছে গিয়ে বলল, সায়ন, সৌম্যকে বাঁচা, ওকে ওই প্রেতটা মেরে ফেলবে। সায়ন রিয়াকে আশ্বস্ত করে বলল, তোর কোনো চিন্তা নেই। এই পুরোহিতের সঙ্গে ওরা যুক্ত ছিল, ওরাও আজ মুক্তি পেল। ওই দেখ, সৌম্য ঠিক আছে। এই বলে সে রিয়াকে সৌম্যর দিকে দেখালো। সৌম্য এসে বলল, চল, আর এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক না। এই ভয়ঙ্কর বাংলো থেকে আমরা পালিয়ে যাই, চল। কিন্তু বাইরে তো ওরা ওরা আমাদের আটকাবে নিশ্চয়ই। আরে ওই পুরোহিতদের সঙ্গেই ওদের যোগ ছিল, অর্থাৎ পুরোহিত মন্ত্র বলে ওদের ধরে রেখেছিল। এখন পুরোহিতের মৃত্যুতে ওরা মুক্তি পেয়েছে। সায়ন মনে হয় ঠিকই বলেছে। পুরোহিতের মৃত্যুর সঙ্গে ওই প্রেত মূর্তিটা বাতাসে মিলিয়ে গেল। শোন, আর কথা নয়, এবার এখান থেকে তাড়াতাড়ি চল, বাংলোটা ভালো নয়। শোন, ক্যাম্পে ফিরে গিয়ে ওই পোর্টারগুলোকে নিয়ে রাতটা কোনো মতে কাটিয়ে দেবো। হ্যাঁ, তারপর ভোর হলে বেরিয়ে যাবো।
কথা না বলে সিঁড়ি দিয়ে সাবধানে ওঠ, নাহলে আবারও ঠোক্কর খাবি। না না, বলে রাখলাম, নাহলে এই সৌম্যর কোনো ঠিক নেই। আবার বলবে আমরা ওই গন্তব্যস্থলে যাব। না না রে, আর না, দুজন বন্ধুকে হারিয়ে আমরা আর আনন্দ করতে পারবো না রে। আয় আয়, উপরে হাতটা ধর। এই তো এসে গেছি। বাই দ্য ওয়ে, তোরা এখানে কি করে এলি? সায়ন একটু হেসে বলল, যেমন করে সবাই এলি সে অনেক গপ্প, পরে বলা যাবে, এখন চল তো তাড়াতাড়ি। সৌম্য, রিয়া ও সায়ন উপরের ঘরে উঠে বাইরে যাবার ঘরটার দিকে এগোলো। রিনা আর মেশোর জন্য খুব খারাপ লাগছে রে, ওদেরকে আর কখনো দেখতে পাবো না। বলে রিয়া চোখের জল মুছল। ঠিক বলেছিস, আমি ওদের বাড়ির লোকের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো সেটাই ভাবছি। আমি তো কত বুঝিয়ে ওদেরকে নিয়ে এসেছিলাম, ওরা আমাদের কতটা ভরসা করেছিলেন বলতো। সবাই মাথা নেড়ে বিমর্ষ হয়ে বাইরের ঘরের দিকে এলো। বাইরের দরজা দেখে রিয়া আনন্দে দৌড়লো বেরোনোর জন্য। আরে দাঁড়া, একা একা যাস না, দেখেছিস কি পাগলামি করছে, দেখেছিস? বলে সৌম্য সায়নের দিকে তাকালো। সায়নও হেসে বলল, একেবারে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তো, তাই মুক্তির স্বাদ এনজয় করতে গেলে আর কি। সৌম্য ও সায়ন হেসে বলল, উফ মাইরি, যা বলেছিস ঠিকই বলেছিস, সাক্ষাৎ মৃত্যু। সায়নও হেসে উঠল। হঠাৎই রিয়ার ভয়ার্ত গলার আওয়াজ পেয়ে ওরা চমকে গেল। সায়ন, সৌম্য! কি হলো বলতো? সৌম্য এবার হেসে বলল, আরে আরে আমাদের চমকাচ্ছে আর কি। এই রিয়া, নাটক করিস না কিন্তু, আমরা কিন্তু মোটেই ভয় পাচ্ছি না। দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। চল তো সায়ন, বেটাকে মজা দেখাই। এই বলে ওরা দরজার দিকে এগোতে লাগলো। হঠাৎই ওরা দেখলো রিয়া পেছন ফিরে দরজা দিয়ে এক পা করে বাংলোর মধ্যে ঢুকে আসছে। বাইরে কি একটা দেখে সে যেন ভয়ঙ্কর ভয় পেয়ে গেছে মনে হচ্ছে। তার সারা মুখে আতঙ্কের ছাপ। সৌম্য ও সায়ন পরস্পর মুখ চাওয়াচাওয়ি করলো। এই রিয়া, কি হলো? এই রিয়া, সত্যি করে বলতো, তুই কি দেখে এত ভয় পাচ্ছিস? এই রিয়া, বল না। রিয়া আর একটু পিছনে এসে সামনে আঙুল তুলে দেখালো। সায়ন এবং সৌম্য অবাক হয়ে দেখলো ঘরের মধ্যে এক এক করে চাদর মুড়ে দেওয়া ৩-৪ জন ঢুকলো, যাদের মুখের জায়গাটা অন্ধকার। মাঝে মাঝে তাতে করটি দেখা যাচ্ছে, আবার মিলিয়েও যাচ্ছে। সায়ন ও সৌম্যর সারা শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সৌম্য সায়নকে বলল, এটা কি করে সম্ভব? আমরা তো পুরোহিতকে মেরে ফেলেছি, তাহলে এরা এলো কিভাবে? সায়ন মাথা নেড়ে অবাক স্বরে বলল, বুঝতে পারছি না। রিয়া কাঁদতে কাঁদতে বলল, সায়ন, আমরা পালাবো কি করে? সায়ন, আমাকে বাঁচা, সায়ন, আমাকে তোরা বাঁচা। সৌম্য ভয় চিৎকার করে উঠল। সায়ন বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎই পিছনে একটা আওয়াজ শুনে ওরা চমকে গেল। দেখলো রিনা এবং মেশো ওদের দিকে তাকিয়ে আছে। রিনা ঘর ঘরে গলায় বলল, এই বাংলোয় একবার এলে আর বেরোনো যায় না রে, আর তোরা কোথাও পালাতে পারবি না। ওরা দেখলো মেশোর ঘাটটা পুরো বেঁকে গেছে। খুব ভালো হবে না? হ্যাঁ, আমরা সবাই কেমন এখানে একসাথে থাকবো। কিরে সৌম্য, বলে হাহা করে হেসে উঠল মেশো। তোর তো অনেক সাহস, তাই না? আমাদের ভয় পাচ্ছিস নাকি? হ্যাঁ, সৌম্য রিয়া হাত জোর করে বলল, কি, আমরা তো তোদের বন্ধু, আমাদের ছেড়ে দে। এই বলে সবাই ওদের দিকে এগোতে থাকলে সায়ন ওদের বলল, চল পেছনে যাই, ওদিকে যদি কোনো বেরোনোর জায়গা থাকে। এই বলে ওরা পিছনের দিকে ছুটল। হঠাৎই দরজার সামনে যা দেখলো
তা দেখে ওরা আতঙ্কে চিৎকার করে উঠল, ভয় কাঁপতে থাকলো। দেখলো চোখের সামনে জমদূতের মতো সেই পুরোহিতটা দাঁড়িয়ে হাসছে। সে হাত বাড়িয়ে সামনে দাঁড়িয়ে থাকা সায়নের ঘাটটা পেঁকিয়ে ধরে বলল, हम खुद को बलि चढ़ा के पिशाच शुद्ध हुआ है, तू हमको क्या मारेगी रे? हाँ? সায়নের ঘাটটাকে তীব্র আক্রোশে ধরে চিৎকার করতে করতে বলল, तू मरा हुआ आदमी को और कितना बार मारेगा? हाँ? मुझको मारने का कोशिश करता है तू? हाँ? अब तू मर। সমু রিয়া ভয় থরথর করে কাঁপছে। তারা আতঙ্কে চিৎকার করতে লাগলো। পুরোহিতের মুখটাও কঙ্কালের মতো হয়ে এলো, তার চোখ দুটো দিয়ে যেন আগুন বেরোতে লাগলো। পুরোহিতটা এবার তাদের দিকে দুহাত বাড়িয়ে এগোতে লাগলো। ওরা দেখলো চারিদিক থেকে ওদেরকে ঘিরে ধরে সবাই হাত বাড়িয়ে এগোতে থাকলো। রিয়া এবং সৌম্য যেদিকেই পালাতে গেল সেই দিক থেকেই সেই প্রেতাত্মাগুলো এগিয়ে এলো। ওদের সবাই মিলে আস্তে আস্তে ঘিরে ধরল। ওরা আতঙ্কে চিৎকার করে উঠল। হঠাৎই সামনে প্রবল জোরে কোথাও একটা বাজ পড়ল। বাড়ির পাশেই যে গাছটা ছিল সেখানে আগুন ধরে গেল। রিয়া চিৎকার করে উঠল। সব অশরীরীরাই এক মুহূর্তের জন্য কেমন যেন ঘাবড়ে গেল। তারাও কেমন চিৎকার করে উঠল। সৌম্য রিয়াকে কানে কানে বলল, ওই 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 বাঁদিকের জানলায় গলাত নেই, এই সুযোগে লাভ মার। কিন্তু পাশে যদি খাট থাকে? এখানে থাকলে এমনিই মরবো, একটা চান্স নিয়ে দেখি ভাগ্যে কি আছে। এরা এরা আগুনে মনে হয় ভয় পেয়েছে, এই সুযোগে পালা চল। এই বলে রিয়ার হাতটা ধরে হ্যাঁচকা টানে দৌড়ে গিয়ে এক লাফ মারল। রিয়া এবং সৌম্য জানলা দিয়ে লাফ মেরে কিছুটা নিচে একটা গাছের ডাল ঝুলতে ঝুলতে একটা বুগিয়ালে এসে পড়ল। রিয়া ব্যথায় কুঁকিয়ে উঠল। সৌম্য চিৎকার করে সায়নকে ডাকল। সুমন ওদের দেখা দেখি জানলার কাছে এসেছিল, কিন্তু লাফ মারার আগেই ওকে সেই তান্ত্রিকটা ধরে ফেলল। রিয়া ও সৌম্য সায়নকে বারবার ডাকলো। ততক্ষণে পুরো বাড়িটা আগুনের লেলিহান শিকা ছড়িয়ে গেছে। সায়ন একবার চেষ্টা করলো নিজেকে ছাড়ানোর, কিন্তু পারল না। সৌম্য গাছে উঠতে যাচ্ছিল ওকে বাঁচানোর জন্য, কিন্তু সায়ন চিৎকার করে বলল, এখানে আসিস না, তোরা পালা, আমার কথা ভাবিস না। এখানে এলে তোরাও মরবি, পালা। সৌম্য কিছুতেই কথা শুনছিল না। সায়ন রেগে বলল, আমি গ্রুপ লিডার, ইটস মাই অর্ডার। তোরা কিন্তু কথা দিয়েছিলি পুরো ট্যুরে তোরা আমার কথা শুনে চলবি। যা বন্ধু, কথা শোন, তোরা অন্তত বাঁচ। পরের জন্ম বলে কিছু থাকলে আবার দেখা হবে। এখন যা, পালা। সায়নের বিমর্ষ মুখটা দেখে রিয়া এবং সৌম্য কাঁদতে লাগলো। হঠাৎই একটা অশরীরী জানলা দিয়ে ওদের দিকে ঝাঁপাতে যাচ্ছিল। সায়ন আবার তান্ত্রিক ও অশরীরীটা নিয়ে ওই ঘরের মধ্যে আগুনের লেলিহান শিখার দিকে চলে যেতে যেতে বলল, তোরা পালা, আমি এদের আটকানোর চেষ্টা করছি। রিয়া সৌম্যকে টানতে টানতে দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে রিয়া এবং সৌম্য শেষবারের মতো পিছনে তাকিয়ে দেখল বাড়িটা পুরো জ্বলছে, আর ভেতরে অশরীরীদের আর্তচিৎকার শোনা যাচ্ছে। রিয়ার হাত ধরে এবার সৌম্য প্রাণপণে ছুটতে লাগলো। দুজনের বুকটাই শোকে দুঃখে হু হু করতে লাগলো। তাদের লক্ষ্য ওদের টেন্ট। ওরা কাছাকাছি পৌঁছতেই দেখলো পোর্টাররা রেডি হয়ে তাদের জন্যই অপেক্ষা করছে। আসুন আসুন তাড়াতাড়ি। ওরা তাদের ফলো করে পাগলের মতো ঝোপঝাড় উপেক্ষা করে এগোতে লাগলো। বেশ কিছুক্ষণ যাবার পর ওরা মেন রাস্তায় এসে দাঁড়ালো। একটা গাছের তলায় জিরোবার জন্য একটু বসলো। ততক্ষণে ভোর হয়ে এসেছে। দূরে তাদের হোটেল দেখা যাচ্ছে। পোর্টাররা তাড়া দেওয়ায় আবারও তারা কোনো মতে হোটেলের দিকে এগোতে লাগলো। মনে মনে সব ফেলে আসা বন্ধুদের উদ্দেশ্যে বলল, বিদায় বন্ধুরা, বিদায়।